তার নিজের ভিতরে কোনো ডিফেক্ট কিনা, ডিফেক্ট বলতে হেরিডিটি থেকে কিছু পাওয়া বা এরকম, নাকি এনভায়রনমেন্ট থেকে তাদের আসতেছে। তো বলতেছেন যে এখানে এই কোয়েশ্চেনের আনসার দিতে গিয়ে দুইটা আনসার পাওয়া যায় সচরাচর। প্রথমটা বলবেন যে কিছু কিছু স্কলার বলছেন যে এক্সট্রিমিস্ট হিমসেলফ ইজ সামহাউ সাইকোলজিক্যালি আনব্যালেন্সড। এক্সট্রিমিজম ইজ ইনেট ইন হিম লাইক এনি আদার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। তারা বলতেছেন যে এক্সট্রিমিজম যার ভিতরে আছে, এক্সট্রিমিস্ট যে সে সাইকোলজিক্যালি আনব্যালেন্স, মানসিক ভাবে সে অসুস্থ বা ভারসাম্যহীন বা ডেভিয়েটেড, নর্মাল না আর কি, নর্মাল যা হওয়ার কথা তা না। এটা অন্য যে কোনো এক্সট্রিমিজম অন্য যে কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের মতোই একটা। এই পক্ষে যেমন মোহাম্মদ আল গাজালি মারা গেছেন, ইজিপশিয়ান স্কলার ছিলেন, ইখওয়ানের ছিলেন এককালে। আপনারা জানেন তার বোন জাইনাব আল গাজালি প্রথম মহিলা তফসির যার মানে কম্পাইল তফসির যার বাইরেছে আর কি মহিলাদের ভিতর, উনি ছিলেন প্রথম মহিলার। ইখওয়ানি ছিলেন, দুইজনই ভাই বোন। তো উনি এই মতের পক্ষে, মানে এটা ওনার কথা বা উনি এই কথা বলেন বা এটা বলছেন একটা জায়গায়। কিছু কিছু রিসার্চ যারা করেন, রিসার্চ এর ভিতর যারা আছেন, তারা এটার সাথে ই করেন। পার্সোনালিটি অফ দ্য ফ্যানাটিক এক্সট্রিমিস্ট ইজ এ ডিজিজ পার্সোনালিটি। এখানে তারা হিটলারের কথা নিয়ে আসেন। হিটলারের কথা অনেকে অনেক রকম বলেন। কেউ কেউ বলেন নেক্রোফিলিয়া বলে একটা অসুখ ছিল, মৃতদেহকে দেখলে যার বিকৃত আনন্দ হয় বা একটা প্লেজার পায়। এটা বেসিক্যালি একটা বললাম, নেক্রোফিলিয়া বা নেক্রোফিলিস যারা তাদের। সেগুলো গবেষণা হয়েছে হিটলারকে নিয়ে, বেসিক্যালি হিটলারকে নিয়ে হয়েছে এখানে, বা এই ধরনের যারা, এগুলো নিয়ে অনেক স্টাডিজ হয়েছে। ফ্যানাটিসিজম বা পার্সোনালিটির এই দিকগুলো নিয়ে অনেক হয়েছে। তো ওয়েস্টার্ন রিসার্চার যারা, তারা in their views they make it even clearer by describing the features that form the psyche of fanatics that can be applied to Muslim extremists in some. In a summary, in some these features are follows. এই ফিচারগুলোর কথা তারা বলেন, কি থাকবে আর কি থাকতে পারে এক্সট্রিমিস্টের ভিতরে, বা কি কারণে এক্সট্রিমিস্ট হতে পারে। এলিয়েনেশন, কাউকে মার্জিনালাইজ করা, কাউকে সরায় দেওয়া, বা ধরেন সে ছোটবেলায়, জাস্ট ফর এক্সাম্পল আমি বলতেছি যে ছোটবেলায় যারা বাবা মা ছাড়া বড় হয়, তাদের ভিতরে একটা থাকে না, এক ধরনের গ্রাজ থাকে, মানে সমাজের উপর, সমাজের প্রতি, এনভায়রনমেন্টের প্রতি এক ধরনের ক্রোধ থাকে। আপনার একটা বই আছে, আমি আগেও বলছি এখানে, কোনোদিন যদি চান্স পান পড়তে পারেন, দ্য ব্ল্যাক রেজ বইটার নাম। আমেরিকান কাল্লুরা কেন এত ভায়োলেন্ট? একটা কারণ হচ্ছে যে মোস্ট অফ দেম আর ফাদারলেস চাইল্ড। হয় ওয়েডলকের বাইরে জন্ম, অথবা ওয়েডলকের ভিতরে হইলেও বাবা ছোটবেলায় মারে ছেড়ে চলে গেছে। কাল্লু সমাজে এটা খুব হয়, মানে ঘর বাড়ি থাকে না, ওয়ার্কিং ক্লাস কাল্লু, লোয়ার ক্লাস কাল্লু যারা। ব্ল্যাক রেজ বইটা এটা নিয়ে লেখা। এবার এইটা যেমন একটা জিনিস যে এটার জন্য একটা সাইকোলজিক্যাল প্যাটার্ন তৈরি হইতে পারে, যার বাবা মা নাই, কথার কথা, বা যে বাপ ছাড়া বা ছাড়া বড় হয়েছে। Premature integrity, dogmatism, inferiority superiority complex, activism, aggressiveness, authoritarianism, মানে কি বলবো, সবকিছুতে ডিক্টেটরশিপ টাইপের আর কি, স্বৈরাচার টাইপের ব্যাপার। ইনটলারেন্স, অসহিষ্ণুতা। প্যারানয়া হচ্ছে যে ভয়, মানে অজানা কিছুর ভয়, মানে আপনি জিনিসটা ডিফাইনও করেন না, কিন্তু এক ধরনের ভীতি আপনার ভিতরে ত্রাসের আসে। তারপরে কনস্পিরেসি থিওরি বা কনস্পিরেসি, সবকিছুতে আপনি কনস্পিরেসি দেখেন। কিছু মানুষ আছে না সবকিছুতে, যেমন ধরেন সেপ্টেম্বর 11 নিয়ে 1000 কনস্পিরেসি থিওরি আছে। মানে মুসলমানদের ভিতরে কত আছে, মুসলমান এই একটা পয়েন্টেই দেখবেন যে আপনার একটা দলের ভিতরে বা একটা গোষ্ঠীর ভিতরে একমত না মানুষ, কত রকমের কনস্পিরেসি থিওরি আছে। মানে কম্পিউটারের বাইরে হলো যে এইটা টিপা দেখলে দেখবেন দুটা প্লেনের ছবি আসে, মানে এটার সাথে ওটা কি সম্ভব, প্লেনের ছবিটা একটা সিম্বল কিন্তু। তারপর জুরাইফিন হার, কোরআন শরীফে
ওইটা দিয়ে নাকি টুইন টাওয়ার বোঝানো হয়েছে, রোড নাম্বার, ওই রোড নাম্বার, কি কি সব থিওরি আছে। মুসলমানদের ভিতরে হাজার হাজার কনস্পিরেসি থিওরি আছে, অন্যদের কথা বাদ দিলাম। এটা কিন্তু একটা দুর্বলতা। কনস্পিরেসি থিওরি খোঁজ করাটা এক ধরনের ইম্পর্টেন্সের জিনিস। কনস্পিরেসি থিওরি আছে, কনস্পিরেসি যে নাই তা না, কনস্পিরেসি আছে, কিন্তু সবকিছুতে কনস্পিরেসি খোঁজাতে হলে এক ধরনের ইম্পর্টেন্স, যেটাকে আমরা বলি আপনার অক্ষমতা। যখন মানুষ অক্ষম হয় তখন সবকিছুর ভিতরে সে ষড়যন্ত্র দেখে। না না, এবং এটা কোনো ধরেন আপনি বাইর করলেন যে ষড়যন্ত্র, সো হোয়াট, আপনি হোয়াট হ্যাভ ইউ ডান অ্যাবাউট ইট? ধরেন ইহুদিরা আমাদের দেশটার একেবারে সব ঠিক আছে, আপনি কি এটা বইলে কোনো লাভ করছেন, বা এটা বইলে আপনি কি 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 শিক্ষা নিয়েছেন? আপনি তো ইহুদি দেশে পড়তে যাইতেছেন বা ইহুদি নিয়ন্ত্রিত জায়গায় টেলিভিশন দেখতেছেন, আপনার তো কোনো চেঞ্জ হয় না। এইগুলো হলো মানে মিনিংলেস কিছু জিনিসের। আইডিয়ালিজম, সেন্স অফ ডিউটি, আবার উল্টাটা আছে, মানে আইডিয়ালিজম এক ধরনের আদর্শ, আমি বললেন রবিনহুড মেন্টালিটি, ওই যে যেখানে থেকে সর্বহারা হয় মানুষ, সর্বহারা হয় কি কিসের থেকে হয়, একটা আইডিয়ালিজম থাকে বা একটা সেন্স অফ ডিউটি থাকে, যে এই লোকগুলা এইভাবে ডেপ্রাইভ, এদের পাশে দাঁড়ানো উচিত, আমাদের বড় লোক থেকে জিনিস কায়রা এদের দিয়ে দেওয়া উচিত, সুবিচার প্রতিষ্ঠা করা উচিত। অস্টারনেস হচ্ছে কৃচ্ছতা বা জুহুদ, যেটাকে আমরা বলি, সবকিছুতে একটা স্ট্রিক্টার সাইডে যাওয়া বা একটা কঠোর লাইন গ্রহণ করা, ফিকের ব্যাপারে বা ইসের ব্যাপারে। হার্ডনেস, অবিডিয়েন্স, কনফর্মিটি, এই সমস্ত জিনিসগুলা বলতেছেন যে এইগুলা নিয়ে রিসার্চ করছেন, যে এগুলা নিয়ে চিন্তা করার ব্যাপার আছে। যে একটু ইকো হচ্ছে নাকি দেখেন তো, এইটা একটু এই পাশেটা একটু কমায় দেয়। তো এগুলা নিয়ে তারা ডিসকাস করছেন ইন ডিটেলস। বেসিক্যালি এগুলো নিয়ে কেন করছেন, যে জার্মানরা হিটলারদের অ্যাবসোলিউট অবিডিয়েন্স অফ দ্য জার্মানস টু হিটলার কেন হইল, এটা কিন্তু আমার এখনো একটা কোয়েশ্চেন মার্ক। যে জার্মান জাতি তখনকার সবচেয়ে ফ্লারিশিং নেশনের একটা ছিল, খুবই ন্যাশনালিস্টই ছিল, ঠিক আছে, কিন্তু আপনি যদি বাইরে থেকে একজন আউটসাইডার হিসেবে অবজার্ভ করেন, তাহলে দেখবেন যে একেবারে ডপ্ট, যেটাকে আমরা বলি, নেশাগ্রস্ত না হইলে এরকম অ্যাবসোলিউট এলিজিয়েন্স বা অ্যাবসোলিউট অবিডিয়েন্স কেমনে হয় একটা পাগলের প্রতি? পাগল বলতে ওই সেন্সে পাগল না, হিটলারের জীবনী পড়ে আমি তারা যত পাগল মনে করতাম অত পাগল না, আসে সে যথেষ্ট ঘিলওয়ালা লোক ছিল। সে একটা জিনিস, তার কাছে আমি একটা জিনিস, মানে এই জিনিসটা আমি অনেক চিন্তা করছি আগে, সেই চিন্তা করে আমরা এসটিডি দিছি এখানে, কিন্তু সেই জিনিসটা আমাকে খুব খুব পরিষ্কার ভাবে সে বোঝাই দিচ্ছে। তার বায়োগ্রাফি যেটা পাওয়া যায় বাজারে, মেইন ক্যাম্প দেখেন নাকি, মাই স্ট্রাগল বইটার নাম আর কি, ওইখানে লিখছে যে আসল ব্যাটলফিল্ড হলো বাচ্চাদের মগজটা হলো রিয়েল ব্যাটলফিল্ড, দ্যাট উইল ডিসাইড 20 ইয়ার্স পরে কে ওয়ার জিতবে। আর আমার মুসলমানদের এটা চিন্তা করা উচিত। এই বাবা ব্ল্যাক শিপ আর ওই সিন্ডারেলা পড়ায়া এই মুসলমানদের কিচ্ছু হইতো না, বুঝছেন না? বিকজ এটা তো লস্ট ব্যাটল। আগেই বলছি আপনাদের, যে তার শত্রুর মতো হইতেছে সে কোনোদিন যুদ্ধ জিতবে? যে তার শত্রুকে চিন্তা করে যে এই পূজনীয় বা এই আদর্শ, বা আমি এর মতো হইতে চাই, আমি এই স্যুটটা এটা পড়তে, এই গাউনটা পড়তে চাই, সে কোনোদিন ব্যাটল জিতবে না। ব্যাটল কোনোদিন জিতবে না, কারণ সে আগেই লস্ট, আগে হারিয়ে গেছে, সে সারেন্ডার করে দিচ্ছে তার কাছে। যাই হোক, এটা হিটলারকে নিয়ে যখন এই করছে মানে রিসার্চ, সেসবে এই পয়েন্ট গুলো আসছে সব, মানে এইগুলা হয়তো সাইকোলজিক্যাল প্যাটার্নিং এর জন্য বা একটা টাইপ বা ট্রেটস এর একটা ফ্রেম বানানোর জন্য কাজ করে, যেখান থেকে এক্সট্রিমিস্টরা বাইর হয়। 2 নম্বরটা বলতেছেন অন্য ভিউটা আর কি, যে আদার রিসার্চার্স যারা অন্যরা যারা এই করছেন, তারা বলতেছেন যে সিচুয়েশন ইন উইচ দ্য পার্সন ইজ লিভিং, যেখানে একজন বাস করতেছে, সেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। যেখানে কেউ বাস করতেছে, মানে জাস্ট জন্মগত ইসে দিয়া না, এখন যেখানে বাস করতেছে, মানে এখানে তো আমরা কিছুটা বলছি যে যেরকম বাপ নাই বড় হয়েছে, সেসবও না, বলতেছে যে মানে যখন যে ইটা নিচ্ছে, মানে যে ডিসিশনটা নিচ্ছে, ধরেন আমি বলতেছি যে, আমি যেটা বলি যে প্রিজন সেল, এখানেও আসছে, আগের দিন আমরা পড়ছি যে প্রিজন সেল হলো এক্সট্রিমিজমের একটা জায়গা। কেন? প্রিজনে আপনাকে যে টর্চার করা হলো, তারপর আপনার কাছে দুনিয়ার অনেক কিছু মিনিং থাকে না। আপনি মনে করেন বাইরে গেলে এই লাইফটা আমি এই রাস্তায় দিয়ে দিই, বা যারা আমার এরকম করলো এদেরকে আমি যা পারি করবো, যেভাবে পারি এদেরকে মানে ড্যামেজ অন দেম, এটা আপনার ভিতরে চলে আসে ডিটারমিনেশন। ভালোবাসার মতোই, এক্সট্রিম ভালোবাসার মতো এক্সট্রিম হেট্রেড কিন্তু খুব ডেঞ্জারাস একটা জিনিস। হেট্রেড থাকবে আপনার ফর দ্য সেক অফ আল্লাহ, ভালোবাসবেন ফর দ্য সেক অফ আল্লাহ, মুসলমানদের যেটা হবে।
কিন্তু যখন আপনার এর বাইরে গিয়া হেট্রেড চলে যায়, যেমন আমি একজন ইসলামপন্থীকে চিনি, উনি কিন্তু কোন দলটল করেন না, কিন্তু আওয়ামী লীগের প্রতি ওনার এত প্রচন্ড হেট্রেড যে উনি গত 2001-2006 ইলেকশনের আগে উনি বিএনপির সেলে জয়েন করলেন, মানে কি বলেন, মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেন আর যাই বলেন, ইলেকশন পলিসি, হ্যাঁ, ক্যাম্পেইন বা সেল ইঞ্জিনিয়ারিং থাকে এটাতে, মানে ইঞ্জিনিয়ারিং কথাটা মুখে আসছে খারাপ সেন্সে না, মানে জেনারেল কথাটাই আসছে। ওই সেলে জয়েন করলেন, জয়েন করে কি হলো, তারপরে ওনা কিকব্যাক তো আছে এগুলার, ইউ স্ক্র্যাচ মাই ব্যাক আই স্ক্র্যাচ ইয়োরস, এটা দুনিয়ার নিয়ম। উনি হয়তো চিন্তা করে জয়েন করেন, এটা আমি জানি। উনি খুবই ইখলাস আল্লাহ লোক, মানে ইখলাসের ব্যাপারে তার কোনো সন্দেহ নাই, কিন্তু প্রচন্ড হেট্রেড আওয়ামী লীগের এগেন্স্টে আছে। জয়েন করলেন, জয়েন করে উনি গভর্নমেন্টের একটা, উনি ইউনিভার্সিটি টিচার ছিলেন, ওনার গভর্নমেন্টের একটা বিশেষ পজিশনে দেওয়া হলো। ওনাকে ডনকি ইয়ার্স পরে আমি দেখলাম হঠাৎ একদিন শার্টের ভিতরে, প্যান্টের ভিতরে শার্ট ইন করা, আগে কোনোদিন দেখি নাই। আগে অলওয়েজ আমার মতো এরকম দাড়ি, পাঞ্জাবি, স্পঞ্জের স্যান্ডেল, আমি তো স্পঞ্জের স্যান্ডেল পরি না, উনি স্পঞ্জের স্যান্ডেল, কাঁধে একটা মানে কাপড়ের ঝোলা, ওর ভিতরে খালি হাদিস কোরআন, ওর ভিতরে খালি হাদিস কোরআন ভরা, আর তফসির করে করে বেড়াইতেছেন ঢাকা শহরে শুদ্ধ তরিকায়। হঠাৎ দেখা হলো কি ব্যাপার, সাফারি স্যুট পরা অথবা ইন করে শার্ট পরা, দাড়িটা কি হয়েছে সুন্দর আপনার ট্রিম, মানে ওই ভাইয়ের দাড়ি মতো। এখন আপনারটা খারাপ আমি বলতেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমি বলতেছি এইরকম থেকে ওইরকমে যাওয়াটা খারাপ নিউজ, ওইরকম থেকে এরকমে আসাটা ভালো নিউজ। কিন্তু আমি ধরে নেন যদি সেটা আপনার মতো হয়ে যায়, আপনার চিন্তা করতে হবে যে কোথাও কিছু সমস্যা আছে। তারপরে কোথায় গেল তফসির, কোথায় গেল মসজিদ, অল গন। কারণ জীবনটা বিজি হয়ে গেল। এখন তো আপনার পেপারে আপনার নিয়ে কি উঠতেছে, খুব কি পজিশনে জয়েন করলেন, পলিসি মেকিং এর পজিশনে। আপনি কি করছেন, কারে চাকরি দিচ্ছেন, কারে দেন না, এগুলো নিয়ে লেখালেখি শুরু হয়েছে। আপনার তো এখন জীবনে সময় নাই, আর তদবিরের ফোন ধরতে ধরতে তো সময় নাই। আমি ওনার সাথে একদিন দেখা হলো একটা দিনের মধ্যে, সে তদবিরের ফোন ধরতে ধরতে সময় নাই। ইসলামপন্থীরা সব তদবিরের জন্য করতেছে, আমাদের দেশের ইসলামপন্থীরা। ভাই দেখেন এই শিবিরের এই ছেলেটা, এটা যেন হয় বা ওইটা যেন হয়। সো এইটা হচ্ছে ব্যাপার, যে আপনার অনেক সময় দেখা যায় যে আপনার ডেভিয়েশনটা খুব, আপনার কাছে অ্যাপারেন্টলি মনে হবে যে এটা জাস্টিফাইড রিজন, আওয়ামী লীগ একটা তাগুত দল, এটা হ্যাঁ ঘৃণা, ঠিক আছে, কিন্তু এক্সেসিভ ঘৃণা আপনারা কি করলো, আপনারা কিন্তু ইসলাম থেকেই সরায় নিয়ে গেল। আচ্ছা, আল্লাহ কিন্তু এটা বলেন না। আল্লাহ বলছেন যে যতটুকুর জন্য আল্লাহর জন্য ঘৃণা করলে আপনাকে, যতটুকুর জন্য ঘৃণা করার দরকার ততটুকুর জন্য ঘৃণা করবেন, আর ভালো কিছু করলে ততটুকুর জন্য ভালোবাসেন। প্রত্যেকটা মুসলিমের প্রতি আমাদের অ্যাটিটিউডটা এটা হবে। সূরা মায়দার 2 নম্বর আয়াত, যে ট্রান্সগ্রেশন যেটাকে বলি আমরা, সীমা লঙ্ঘনে আমরা একে অপরের সাহায্যকারী হব না, আর সত্যের উপর বা ভালো কাজে অলওয়েজ একে অপরের সাথে এই করব। সো এইটা এই গাইডলাইন, এই আউটলাইনটা নিলে আমরা অনেক সময় ভুল করতাম না। মানে হেট্রেড, ভালোবাসার মতো হেট্রেডও কিন্তু একটা খুব ড্যামেজিং জিনিস। এক্সট্রিম ভালোবাসা এবং এক্সট্রিম হেট্রেড দুইটাই খুব ড্যামেজিং জিনিস। এক্সট্রিম ভালোবাসার ড্যামেজ শিরক হয়ে যায়, শিরকের মতো হয়ে যায়। আর এক্সট্রিম হেট্রেড কি করলো, আপনাকে পুরা সরায় নিয়ে গেল, আপনি এখন নোবডি। অথচ এই ভদ্রলোককে নিয়ে আমি চিন্তা করছি যে উনি, মানে ওনার লেখালেখির এমন পটেনশিয়াল ছিল যে উনি চাইলে, মানে আমার ক্ষমতা থাকলে মানে আমার সামর্থ্য থাকলে আমি বলতেন যে আপনার চাকরি বাকরি করার দরকার নেই, আপনার ইউনিভার্সিটি চাকরিটা, ছাতার চাকরি ছেড়ে দিয়ে খালি দিন রাত খেলে লেখাপড়া করে। আমার এরকম মনে হয়েছে, বা এরকম মনে হয়েছে যে জামাত ইসলাম কেন তারে এই সুযোগটা করে দেয় না, যে তোমার কোনো চাকরি বাকরি করতে হবে না, তুমি খালি, উনি জামাত ইসলাম করেন না, জামাত ইসলামের এগেনস্টে ওনার রিসেন্টমেন্ট আছে, বলে নিলাম আর কি আমি, মানে আপনার মনে করতে পারেন জামাতি না। তো আমার মনে হয়েছে যে জামাত ইসলাম এত লোক, এই বিচারপতি আব্দুর রব যারে পায় যেখানে তারা দিয়ে ফিতা কাটায়, বুঝছেন না, মানে লোক নাই তো ওদের, আতেল সংকট। তো এই লোকটারে তারা কেন নেয় না? এই লোকটারে নিয়ে একটা ঘরের ভিতরে দিয়ে বলে, ভাই আপনার খাওয়া দাওয়ার চিন্তা করার দরকার নেই, সংসারে চিন্তা করার দরকার, আপনি খালি পড়েন আর লেখেন, মানে আমার চিন্তা হইতো। কিন্তু দেখেন সেই লোকটা কি ওয়েস্টেজ, মানে শেষ পর্যন্ত উনি বিএনপি বলে এই হলো। আচ্ছা, আমি জানি উনি কোনোদিন বিএনপি ছিলেন না, এখনো না, কিন্তু পরিচিতি হলো না বিএনপি এর। তো এখানে একটা আসতেছে, একজন স্কলারের একটা উদ্ধৃতি আসতেছে, if a person find himself in a situation that he cannot accept, he unconsciously seeks a resolution by searching in opposition to that situation. কোন একটা সিচুয়েশন, প্রেজেন্সিয়াল, যেমন আপনি অ্যাকসেপ্ট করতে পারেন না আওয়ামী লীগের শাসন, আপনি অ্যাকসেপ্ট করতে পারেন না, কথা এই বদলের কথা। সো আপনি কি অল্টারনেটিভ খোঁজেন, কি করলে এটা, তখন কিন্তু আর আপনার বাজ বিচারটা, ওইখানে যে আপনি বাজ বিচার করতেন, মানে টু রংস ডু নট মেক এ রাইট, একটা কথা আছে না, মানে ও একটা ভুল করছে, আপনি একটা ভুল করলেন, তার মানে কিন্তু রাইট হবে না। আপনার এটাকে শুধরানোর চেষ্টা করা উচিত ছিল আরেকটা ঠিক কাজ করে, কিন্তু আপনি একটা ভুল কাজ করলেন, ভুল দলে জয়েন করলেন, ভুল তরিকা গ্রহণ করলেন, ভুল পন্থা গ্রহণ করলেন, এটা আর কি। Whenever the driving forces are stronger,
the reaction becomes stronger. This could even lead to radicalism and violence. যেটা আমরা বলছি আগে, প্রিজন সেল থেকে অনেক রেডিক্যালাইজেশন হয় অনেক মানুষের। একদম চোখে দেখা এক্সাম্পল দুইটা আমি বলি, উইথ অল ডিউ রেসপেক্ট, তাদের জন্য আমি দোয়া করছি, তাদের মৃত্যুর পরে দোয়া করছি। আমি রিজয়েস করি নাই, মানে একজনের মৃত্যুতে আমি দেখি নাই, আরেকজনটা দেখছি, আনোয়ার আওলাকি এবং আপনার কি বলে সৈয়দ কুতুব, দুইজনের ব্যাপারে আমি দেখলাম যে রেডিক্যালাইজেশনটা হচ্ছে প্রিজন সেল থেকে। তার আগে ওনারা আমেরিকা ছিলেন, মানে ধরেন আনোয়ার আওলাকি আমেরিকায় ছিলেন, সৈয়দ কুতুব যখন ফ্রিলি হাঁটতেন তখনকার সৈয়দ কুতুবের লেখালেখি পড়েন, আর প্রিজন সেল থেকে বাইরে হয়ে বা প্রিজন সেল থেকে লেখালেখি আকাশ পাতাল তফাৎ। কারণ এই যে অত্যাচার, এই যে আপনার জীবনে অসহনীয় ব্যাপার, বুঝছেন না, এগুলো যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেসব করে অসহনীয় ব্যাপার এগুলো। মানে ইজিপশিয়ান এক লোকের কথা আমি করছি, মানে টেরোরিজমের চার্জে তারা ইজিপ্টে এনে রাখছিল, ইজিপ্টে এনে তারা ইজিপ্টে অ্যারেস্ট করছিল, ইজিপ্টের জেলে ছিল। তো আমেরিকানরা আবার তারা ফেরত চাইছে। তো এটা মানে আমেরিকানরা লিখছে, এক্সাজারেট করছে, যাই হোক আমেরিকানরা ফেরত চাইছে। পরে তারা যেদিন ওই পুলিশ প্রহারা এনে একটা আমেরিকান ওই মিলিটারি প্লেনে তুলে দিছে, সে নাকি যারে পায় আমেরিকান তারই করে একটা করে চুমা দেয়, যে সে জানতেছে যে এখন আর তার যে নখ উঠানো টর্চারটা হবে না। আমেরিকাতে টর্চার হইলে ওটা অন্যভাবে হবে আর কি, মানে অন্তত ওইরকম হবে না, মানে এত টর্চার করছে তাকে। যাই হোক, তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে এগুলো আর একটু বেশি। জানুয়ারি আমেরিকায় ছিলেন, যতদিন তারা ডিপোর্ট করা হয় নাই, যতদিন উনি জেলে যান নাই, ততদিন ওনার লিটারেচার এক ধরনের ছিল, ওনার আউটলুক বা ওনার মানে ওয়ার্ল্ড ভিউ এক ধরনের ছিল। যখন ওনাকে ওই একটা ইয়েমেনি পুলিশ যখন নেয় ওরকম একটা সেলে রাখছে, যে অত্যাচার করছে বা যা করছে, তারপরে ওনার একদম কমপ্লিট চেঞ্জ হয়ে গেছে। তো এটা হতে পারে। এরপরে আরেকজন স্কলারের কথা আসতেছে, ইনি হচ্ছেন জিলিস ক্যাপেল। জিলিস ক্যাপেল একজন ফ্রেঞ্চ রাইটার, ওনার ইসলামের উপর অনেক লেখালেখি আছে। আমার কাছে খুব ভালো লাগে একটা বই আছে তার, বই আল্লাহ ইন দ্য ওয়েস্ট, একটা বই, মানে ফ্রেঞ্চ, উনি হয়তো ফ্রেঞ্চ হিসেবে লিখছেন, তারপরে একটা ইংলিশ আর কি। তো ওনার বেশ কটা বই আছে ইসলামের উপরে, আপনারা হয়তো কখনো, মানে কাফেরদের বই আমি পড়তে বলি না এমনি, কিন্তু মানে জাস্ট মোটামুটি একটা অবজেক্টিভিটি পাবেন আর কি ওনার বইতে। তো উনি বলছেন, ওনার একটা কোটেশন আমরা পড়ি, The weapon of declaring Muslims to be disbelievers became a reality due to the great cultural, social and political pressures that some of the groups were facing from the Egyptian society. Egyptian society-তে এটা খুব বেশি, তাকফির বা হিজরত তো জন্ম এখানে। যারা প্রথমে শাসক, তারপরে শাসকের প্রতি চুপ থাকা অথবা অনুগত ওলামা, তারপরে তাদের ফলোয়ার, মানে সবাই কাফের। ওই দল ছাড়া সবাই কাফের। তাকফির বা হিজরা যে দল, ওটার অরিজিনাল নাম ছিল জামাতুল মুসলিমিন, যেখান থেকে এখন আমাদের এই দেশে জামাতুল মুসলিমিন বা এই নামগুলো আসছে। তো ট্রিমেন্ডাস প্রেশারের ইসে তাদের ভিতরে এই ইতে চলে আসে যে মুসলমানদেরকে কাফের বলে ডিক্লেয়ার করার যে টেন্ডেন্সিটা এটা চলে আসে। এটা কিন্তু আমরা পড়ছি না যে খারেজিদের একটা অন্যতম ক্যারেক্টারিস্টিক, প্রথমটা হচ্ছে যে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ, আর সেকেন্ডটা হচ্ছে যে মুসলমানকে কাফের ডিক্লেয়ার করা। মানে এইটা খুব সাবধান আমার, মানে খারেজি বললেন এটা খুব গুনার কাজ আর কি, সোজা কথা। আল্লাহ রাসূলের হাদিসে তো জানেন আপনারা, এই মজলিসে সবাই জানেন যে কোন মুসলিম যখন তার ভাইকে কাফেরি করে তাহলে ওয়ান অফ দেম ইজ ডেফিনেটলি কাফের। হয় যে বলল সে, আর যদি তার কথা সত্যি না হয় তাহলে, মানে সরি, যাকে বলল সে, আর যদি ওই ইলজামটা সত্যি না হয় তাহলে যে বলল সে। তো এটা আমরা মুখ দিয়ে সহজে বের করবো না, আনলেস কোন স্কলার এটাকে করছেন, অথবা কেউ আত্মস্বীকৃত কাফের হইতে পারে। হুমায়ুন আজাদ বই লেখছে আমার অবিশ্বাস, এখানে আর চিন্তার কোন কারণ নেই, মানে সে তো নিজে আত্মস্বীকৃত। যেমন আমি যে তারেক মাসুদের যে রেখাটা লিখছি, আমি কিন্তু ওকে কাফের বললাম। আমি বলছি যে উনি নিজেকে মুসলিম ক্লেম করছেন এমন কোন আমার কাছে নাই, ইনফরমেশন নাই, এবং ওনার কাজকর্মগুলো ছিল সব ইসলাম বিরোধী, ইসলামকে হেয় করা এবং ইসলামকে নিয়ে ফান করা। সুতরাং ওনার মৃত্যুর পরে ওনার জন্য আহাহু যারা করবেন তাদের একটু সাবধানে করা উচিত। অন্তত আর কিছু না হোক এই কারণে করা উচিত যে তারা কাকে আইডল বানাইতেছে। কিছু কিছু লোক এরকম এই করছে না যে বাংলাদেশের একটা বিশাল মরে গেছে, মানে বাংলাদেশের 1 নম্বর আলেম মঞ্জুর এলাহি বা ওই কি বলে সাইফুল্লাহ মরলেও জানবেই না কেউ। আসলে মঞ্জুর এলাহি সাইফুল্লাহ মরলে 90% মানুষ হয়তো জানবেই না, কিন্তু তারেক মাসুদ মারার পরে মনে হয়েছে যে মানে সুশীল মেয়েরা সব বিধবা হয়ে গেছে। হ্যাঁ, সবাই বিধবা হয়েছে, তার বউ খালি না। আর একটা খবর শুনে আপনারা জানেন নাকি, সে নাকি ইহুদি রাইটস অনুযায়ী তার ছিল যে তার দাফন হবে,
এই জন্য বউ আর শাশুড়িতে টাসল হয়েছে, এই জন্য ওর কবর দিতে দেরি হয়েছে 3 দিন। সে নাকি ইহুদি সুন্নাহ অনুযায়ী তার দাফন চাইছিল, এটা নাকি তার উইশ ছিল, তার বউ বলছে। মা বলছেন যে না, মুসলিম অনুযায়ী হবে। এটা নিয়ে তার মানে লাস্ট কে বললো, আপনি তো বললেন, শুনলেন না কি? আমি শুনলাম আর কি, আমি জানি না, এটা মানে দলিল বলতে পারবো না আমি, কিন্তু এটা নাকি ওয়ান অফ দ্য রিজনস আর কি, তার দেরি হয়, সমাহিত করতে দেরি হয়। বাংলাদেশে ডিফেক্ট ইহুদি আছে জানেন তো, সালাউদ্দিন শোয়েব চৌধুরী, ব্লিটস ম্যাগাজিন, ইন্টারনেট যাদের আছে তারা ব্লিটস দিয়ে একটা সার্চ দিলেই পাই যাবেন। দেখবেন যে মানে লাইভ মোসাদ আর কি, মানে কোনো ডাক মোসাদ না, লাইভ মোসাদ আর কি, সরাসরি বলতেছে এবং যে সমস্ত কথা সে লেখা পাল্টায় যেতেছে। এটাতে আমার সে লিখছে যে এই যে হাসিনা তার নিয়ে ছিল, তার ফ্যামিলি নিয়ে নিউ ইয়র্কের হোটেলে ছিল, এর কথা লিখছে রয়্যাল এন্টোরেজ, প্রধানমন্ত্রী, তার বোন, তার মেয়ে, তার ছেলে, ছেলের বউ সবাই মিলে কোন হোটেলে অন দা হাউস ছিল। আর এইসব কথা সে লিখতেছে, মানে তার গোড়া শক্ত আছে, মানে তারা কিছু করা যাবে না, বুঝছেন না? তা আমার কাছে একটা আছে, পোস্ট আছে, যারা ইন্টারনেট আছে চাইলে আমি দিব আর কি। ওই ইসরায়েলি একজন ইসের সাথে তার হ্যান্ডশেক করে, যে মানে তার ফ্রেন্ড, যে তার হয়ে যুদ্ধ ধরা পড়ছিল তো, ইসরায়েলি পাসপোর্ট নিয়ে যে সে এয়ারপোর্টে, তারপরে জেল খাটছে অনেকদিন। তো ওই ফ্রেন্ডের সাথে তার যে সম্পর্ক, এগুলো নিয়ে পোস্ট আছে, ছবি আছে। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, সাংবাদিক। আচ্ছা, জিনিস কাপেলের কথাটা আমরা দেখলাম, এই কথাটা একদম উড়ায় দেওয়া যায় না, যে কাফের প্রেশার, ট্রিমেন্ডাস প্রেশারের জন্য এটাই হয়। ইউ আর অলওয়েজ অন দ্য রান। আপনি যদি ইজিপশিয়ান তো খুব রুথলেস ছিল আসলে, যারা সাপ্রেস করছে ওদের। আপনি যদি আমি ওদের উপর কিছু লেখা পড়ছি, যেমন পোর্ট্রেট অফ ইজিপ্ট, ম্যারিয়ান উইভার্স, একজন মহিলা সাংবাদিক, উনি আপনার ছিলেন, ওটার নাম কি, ইজিপ্টে কাজ করতেন, এখন নিউ ইয়র্কার ম্যাগাজিনেরই সাংবাদিক আর কি, বা কলম লেখেন। ম্যারিয়ান উইভার্স পিটার্স না, আবার ম্যারিয়ান পিটার্স বাংলাদেশের রাষ্ট্রদূত ছিল এসে। তো যাই হোক, এই মহিলা লিখছেন পোর্ট্রেট অফ ইজিপ্টে, মানে উনি মানে ওই যে ওদের সাইডটা লিখছেন আর এক্সট্রিমিস্ট গ্রুপ গুলাকে কিভাবে অত্যাচার করে, কিভাবে তারা মানে দৌড়ের উপর থাকে, কিভাবে তাদের জীবনটা মানে দুর্বিষহ করে দিছে এই হোসনে মোবারক রেজিম, বা এইটা নিয়ে লেখা আর কি। এটা তো আসলে ওইরকম প্রেশারের আন্ডারে আপনার এই যে মানে মানে কুল থাকা, এটা খুব খুব রেয়ার ব্যাপার। এটা মানে সাহাবীদের মতো রেজুলেট চরিত্রটাই পারে না। মানে আমাদের তো বললাম না, ইমানের আপনার ওইরকম শক্ত ইমান না থাকলে আপনি পারবেন না। ওইরকম শক্ত ইমান না থাকলে আপনার সবসময় রিয়েক্ট করতে ইচ্ছা করবে, যে কোনো বিষয়ে রিয়েক্ট করতে ইচ্ছা করবে। হুদায়বিয়ার সন্ধির কথাটাই ধরেন, মানে ওই যে চেইন নানার লোকটা আসলো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিতে পারলেন না, হযরত ওমর তোমার কিরকম মন খারাপ হয়ে গেছে, মানে তাদের কি গ্রেডের ইমান ছিল, তারপর তাদের কিরকম মন খারাপ হয়ে গেছে যে এইটা কি বিক্রি হলো। কোরআনের আয়াতকে তারা প্রশ্ন করছেন, মনে মনে তওবা করছেন, তারপরে মাফ চাইছেন আল্লাহর কাছে। এটা কি বিক্রি হলো? এটা কি মানে কোরআনের আয়াতটা আসছে না যে বিক্রি দিলাম তোমাদের, এটা কি বিক্রি হলো? তার মানে আমাদের ইমোশনটাকে আমরা হার্নেস করতে না, ওই রকম ইমানের লোকের মনে হচ্ছে এটা কি বিক্রি হলো। তাহলে আমাদের তো প্রশ্ন ওঠে না, আমার ধর যুদ্ধে যাবই না কইতাম আর কি, নজবিল্লাহ। তো উনি তো বলছেন, হযরত ওমরের একটা কোটেশন আমি দেখছি যে 100 জন লোক সাথে পেলে আমি ডিফেক্ট করে যেতাম, এরকম কথা বলছেন। আই ডোন্ট নো হাউ ফার, দলিল বলতে পারবো না। আমি ইসলামী বই পড়ছি, মানে ইসলামী বই মানে মুসলমানদের লেখা সিরা বা এই ধরনের এসে পড়ছি। 100 জন লোক পাইলে আমি আর এই দলে থাকতাম না, এরকম মনে হয়েছে না। তবা করছেন না ওনারা, ওইটা আসার পরেই তবা করছেন, মানে হ্যাঁ। কিন্তু ওনাদের মানে একটা অনেক সময় একটা রিয়েকশনে আমাদের এই জন্য বলেন কি, স্কলাররা বলেন যে আকীদায় প্রথিত না হওয়া পর্যন্ত কোন জিনিস নিয়ে তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে না, বা তুমি কাফের হয়ে যাবে না। আকীদা হয়ে যেতে হবে ওটা, মানে বিশ্বাসে স্থাপিত হইতে হবে। যেমন কারো একবার মনে হতে পারে যে আল্লাহ বোধহয় নাই, কোন একটা আর্গুমেন্ট শুনতেছেন আপনি, টেলিভিশন, পেপার, বিচারপতি গোলাম রব্বানী বা অন্য কেউ বলতেছে, মনে হলো আল্লাহ কি আছেন নাকি, এই এত বিচার হইতেছে দুনিয়া, 1 সেকেন্ডের জন্য মনে হতে পারে তো অস্ত্র আছে, এটা কিন্তু এই না, আকীদা না। আকীদায় যখন চলে গেল যে না আল্লাহ এইসব কোথাও যায় না, এসব দোয়া টোয়া কোনো মিনিংলেস, তখন হইল আপনি ইসলাম থেকে বাইরে হয়ে গেলেন, বা হইল। যে জন্য এটা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের একটা পেপার আছে না, ওই যে ওই 4 প্রিন্সিপালস বোধ হয়, ওইটাতে একটা ছিল যে মোমেন বান্দা অজ্ঞতাবশত কুফরের বা শিরকের একটা কথা বললে সে কাফের হয়ে যায়। এটার দলিল নিচ্ছেন সাহাবীদের থেকে। ওই যে গাছটার স্টোরিটা, যে আমাদের জন্য একটা গাছ ঠিক করে দেন যেটাতে আমরা তরবারি ঝুলায় রাখবো, তখন আল্লাহ রাসূল বলছেন তোমরা তো মুসার উম্মতের মতো হয়ে গেলা, যে তারা চাইছিল যে আমাদের একটা মূর্তি ঠিক করে দেন যেটা আমরা পূজা করব, তোমরা একই কথা বললা।
কিন্তু আল্লাহ রাসূল তাদেরকে কাফের বলেন নাই, তাদেরকে দুইবার মানে সেকেন্ড টাইম আবার শাহাদা পড়তে বলেন নাই। তার মানে অজ্ঞতাবশত মুমিন বান্দা যদি কিছু বলে সেটার জন্য সে কাফের হয়ে যাবে। প্রিন্সিপাল উসুল ইসলামের উসুল ফিকের একটাই। আবার একটু জনসংখ্যা বাড়ছে, আমাদের এক দিনী বোন আমাদের খুব ক্লোজ, তার একটা নিউবর্ন বাচ্চা ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, আপনার কাছে দোয়া চাইছেন এবং খুবই আজ সকালে কান্না এসে চাইছেন। তো পরশু আমি পূর্বাচলের মসজিদটা দেখতে গেছিলাম, আহলে সুন্নাহ ওয়াল জামার মসজিদ, মানে উনি আহলে হাদিস জন্মগত, ওনাদের তো সব বাড়িঘর, অনেক মসজিদ ছিল এখানে, সব বাড়িঘর তো অ্যাকোয়ার করছে গভর্নমেন্ট, কিন্তু উনি 28 কাঠা জায়গা ওয়াকফ করছিলেন, ওইটা রেখে দিচ্ছে গভর্নমেন্ট। ওইটা যাতে আর ডিসপ্লেস না করে, দেখা যাবে কি মানে একটু সলিড কোন স্ট্রাকচার না থাকে, ওরা কি করে ওই ওখানে না আপনি ওখানে না কোনো দিয়ে দিল আর কি একটা, তো উনি চান যে ওখানে থাকুক, এই জন্য উনি একটা স্ট্রাকচার বানাচ্ছেন। এটা কিন্তু গ্রুপে আমরা কয়েকবার ইমেইলে আমরা সাহায্য সহায়তা চাইছি, মানে সাদাকা চাইছি, জাকাত তো আর দেওয়া যায় না মসজিদে, যাই হোক ওনার ওখানে এতিমখানা আছে, এটা জাকাতও দেওয়া যাবে। আপনাদের আবারও বলতেছি যে 90% কাজ শেষ, অনলি হয়তো 10% কাজ, যেমন মেয়েদের একটা টয়লেট বানাবেন, তারপরে বাইরে একটু রং করবেন যাতে বৃষ্টিতে নষ্ট না হয়, এইরকম আর কি 10% কাজ হয়তো বাকি। কিন্তু উনি একদম আপ টু দিস মাচ আর কি, ওনার বহু পয়সা চলে গেছে, কারণ যা দেওয়া হয়েছে আমি যা বুঝি আর যা উনি নিজে পকেটে খরচ করছেন এটা স্ট্যাগারিং আর কি, মানে এটা কোনো ম্যাচ না। তো যাই হোক ওনার সাথে কথা হতেছিল যে মানুষের এখন পয়সা হয়ে গেছে গড, তো বলতে বলতে উনি অস্বল্প শিক্ষিত মানুষ, হয়তো 7-8 পাস করা মানুষ বা তাও না, কিন্তু উনি ওয়াইজ মানুষ আর কি, বয়স আমাদের চেয়ে বেশি, সৌদি আরবে ছিলেন অনেকদিন। তো উনি বলতেছেন যে ওনার গরুটা মানে গাভী এর আগের রাতে বাচ্চা দিছে আর কি। তো উনি বলতেছেন যে হ্যাঁ দেখেন মানুষের কার ইন্টারভিউ পার্সন বলতেছেন যে সে জরায়ু ভাড়া দিছে, তো তার ইন্টারভিউ নেওয়া হয়েছে, তো বলতেছে হ্যাঁ আমি তো ভাড়া দিছি, বাচ্চা হবে, বাচ্চা নিয়ে যাবে, যে টাকা দিছে সে নিয়ে যাবে, তার বাচ্চা সে নিয়ে যাবে। তো সে গরুর বাচ্চা হয়েছে 10 মিনিট পরে, আমি ভাবলাম যে এটা কোলে করে নিয়ে একটু শেডের নিচে নিয়ে যাই, ওই 10 মিনিটের বাচ্চার জন্য গরুটা তারা ফোর্স করে গুতা মারতে আসছে, আর মানুষের বাচ্চা সে 10 মাস ধরে এই করে সে দিয়ে দিতেছে, এটা যে এটা ভাড়া নিয়েছেন, এটা আমার কিছু না, মানে বলতেছেন যে মানি যে গড হয়ে গেছে মানুষের, সেটা কথা বলতে গিয়ে উনি এই মিসালটা দিতেছেন। কথা প্রসঙ্গে আসলো, আমরা ফিরে যাই আবার আমাদের ইসে। তো উনি তারপরে বলতেছেন যে কতগুলো কনক্লুশনে আসতেছেন যে কিছু ইমব্যালেন্স থাকতেই পারে এক্সট্রিমিজমের ভিতরে বা এক্সট্রিমিস্টের ভিতরে, এটা আমরা অস্বীকার করতেছি না, কিন্তু তারপরে আমরা এই পয়েন্টগুলা চিন্তা করব যে the existence of an imbalance in the psychological makeup is an individual matter, এটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একটা গ্রুপ যখন থাকে, গ্রুপের সবারই ওই ইমব্যালেন্সটা আছে, এটা কিন্তু আমরা ভাববো না। তাকফির ওয়াহিজ একটা গ্রুপ না, সবাই যে একই রকম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, তা কিন্তু ভাবার কোনো কারণ নেই। The fact that some individual extremists are unbalanced does not mean that it is a conclusion that may be applied to all of them. কেউ কেউ ইমব্যালেন্স থাকতে পারেন, কিন্তু সবার বেলায় আমরা বলে ফেলবো যে এটা কাইটা গেছিল, আচ্ছা এটা কাইটা আরেকবার করো তো, মানে আমাদের তরফ থেকে করো, পয়সাটা শেষ হোক আমি চাই, অনেক পয়সা জমে গেছে। আচ্ছা, not does it mean that the extremism is both in general, বলতেছেন যে সবার উপরে থাকবে তা না, not does it mean that extremism is born in general due to such problem. জেনারেলি ঢালাভাবে আমরা কয়ে দিলাম যে সাইকোলজিক্যাল ইস্যু থেকে এক্সট্রিমিজম না, এটা বলা যাবে না। কারো থাকতে পারে ডিসঅর্ডার, কোন একটা অ্যাকশনে থাকতে পারে, কিন্তু ঢালাভাবে বলতে পারি না যে এরকম। যদিও গ্রুপ সাইকোলজি বলে একটা কথা আছে, সেটা আর একটা জিনিস, মানে সেটা হেরিডিটি হইতে হবে এমন কথা না, ওই যে সিমিলার ব্যাকগ্রাউন্ড, যেমন আমি ওই দিন গতদিন বলতেছিলাম যে ওই কাফেররা রিসার্চ করে দেখছে যে মুসলিমদের ভিতরে যারা, তাদের ভাষায় এক্সট্রিমিস্ট, আমাদের ভাষায় না। কিন্তু আবারও বলতেছে এখানে যে এক্সট্রিমিজমের কথা বলা হচ্ছে, এটা কিন্তু ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে এক্সট্রিমিজম, কাফেরদের পয়েন্ট অফ ভিউ থেকে এক্সট্রিমিজম না। তাদের মতে এই সৌদি আরবে যে 8 জনকে বিহেড করা হয়েছে এটা এক্সট্রিমিজম, আমাদের মতে এটা হুদুদ, এটা ওয়াজিব, এটা করতে হবে, এটা এক্সট্রিমিজম না। এক্সট্রিমিজম আমরা আমাদের টার্মসে বলতেছি, তাদের টার্মসে না, এটা কিন্তু সবসময় মনে রাখবে। এই বইতে যখন আমরা এক্সট্রিমিজম কথাটা বলবো তখন কাফেররা কোনটাকে এক্সট্রিমিজম বলতেছে সেটা না। তো বলতেছেন যে জেনারেলি আমরা বলবো না, যদি গ্রুপ সাইকোলজি বলে আরেকটা জিনিস, যেমন ওই
ওই রিসার্চে তারা দেখাইছে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা বাই প্রফেশন যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, দে আর মোর প্রোন টু ফান্ডামেন্টালিজম এন্ড এক্সট্রিমিজম। ওদের মতে যেটা ফান্ডামেন্টালিজম, মুসলমানদের গ্রুপিং করছে তারা আর কি, গ্রুপ সাইকোলজি স্টাডি করছে, করে দেখছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা ইন জেনারেল বেশ উপরের দিকে, আর তার ভিতরে আবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কেউ আছেন নাকি? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছেন, ওই পিছনে তিনজন হাত তুলছেন, না ইলেকট্রিক্যাল বলছেন আর কি, হ্যাঁ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বলছে পার্টিকুলারলি। এটা তারা গ্রুপিং করছে একটা, হয়তো কাকতালীয়, হয়তো কোনো ব্যাপারও থাকতে পারে যে তারা যেভাবে ম্যাথমেটিক্সটা পড়ে, তারা যেভাবে এইটা পড়ে, হ্যাঁ রিজনিংটা করে, বুঝছেন না, হ্যাঁ মেধাবী থাকে, বা তারা যেভাবে অবজেক্টিভলি দেখতে পারে একটা জিনিস, তাদের কাছে সত্যটা ধরা পড়ে, হইতে পারে, আমি জানি না, অত কিছুতে যাওয়ার দরকার নেই, বাট এটা এক ধরনের রিসার্চ আর কি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তারা করছে। 2 নাম্বার, মেনি অফ দ্য সাইকোলজিক্যাল ডিস্টারবেন্সেস দ্যাট পিপল হ্যাভ আর এ রেজাল্ট অফ দ্য প্রেশার এন্ড স্ট্রেস দে ফেস। এই যে একটু আগে যেটা বললাম, এই পয়েন্টগুলোকে আবারই করতেছেন। একটা জিনিস, এত বড় একটা বই পড়তেছে, আপনাদের সব মনে থাকবে আমি এটা আশা করি না, মনে রাখারও দরকার নাই, কিন্তু অন্তত আপনাদের মাথাটায় যদি পরিষ্কার একটা আইডিয়া যদি থাকে, তাহলে একটা আপনার নিজে একটা কমফোর্ট ফিল করবেন। এই যে এই ছেলেটা আজকে জিজ্ঞেস করতেছে যে ওইরকম মসজিদে বলেন যে এইটা করা এখনই, মানে জিহাদ করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এই যে জিনিসটা আপনার ভিতরে অলওয়েজ, এটা তো সত্যি কথা যে একটা জিহাদ যদি আমার উপর এই মুহূর্তে ওয়াজিব হয়, আমি তো মুনাফিকের মৃত্যু বরণ করতেছি যদি আমি এটাকে চোখের দেখাও না দেখার ভান করি। আপনার ভিতরে সবসময় এটা আপনাকে ক্ষয় করবে, খাবে। আমি বলতেছি না যে এন্টি জিহাদ আমি লজিক দিতে, সেটা না, কিন্তু আপনি যখন সত্য সত্য জানবেন ডিফারেন্স বিটুইন ওয়াজিব জিহাদ এন্ড ডিফারেন্স বিটুইন কিবোর্ড জিহাদ, তখন আপনার ভিতরে বুঝবেন যে এটা একটা ডিফারেন্স আছে এখানে, বুঝছেন না ব্যাপার কোথায় ডিফারেন্স, তখন আপনি বুঝবেন ও আচ্ছা এই ব্যাপার, তাহলে এই ব্যাপার। আমি ওই দিন গতদিন বলতেছিলাম যে নর্থ সাউথের জিহাদিস গ্রুপ আছে একটা, নকল করতেছে পরীক্ষায়, তো অন্যরা যারা নন জিহাদিস তারা বলছে ভাই আপনারা এত এত কঠিন কঠিন শক্ত শক্ত কথা বলে না, নকল করতেছেন এখন, বলে আমরা তো হারামের ভিতরে আছে, হারামের ভিতরে এত হারাম হলে কি আসে যায়। এই বেলাল ফিলিপসের কথাটা মনে রয়েছে, এক গ্লাস পানি ডান হাতে খাইতে হবে, এটা কনফার্ম করতে পারেন না সুন্নাহর সাথে, আপনি প্যালেস্টাইন উদ্ধার করবেন। এই পরশুদিন দেখলাম, পরশুদিন আগের দিন একজন লিঙ্ক দিচ্ছে, আমি আর ইসে দেই নাই, কারণ গ্রুপে দেই নাই, কারণ এটা তো আমাদের 99% তো বাহাতেই খাই পানি আর কি, আমাদের আর একটু সময় লাগবে এটা দিতে গ্রুপে। যাই হোক, মানে উনি এইভাবে বলছেন যে একটা সুন্নাহ এটা হারাম, মানে সুন্নাহ শুধু না, এটা ইম্পারেটিভ, এটা ওয়াজিব, এবং এটা উল্টাটা হারাম, বা হাতে পানি খাওয়া। এইটাও কনফার্ম করতে পারেন না, আপনি প্যালেস্টাইনকে উদ্ধার করবেন, এটাকে কনফার্ম করে দেখান। আমাদের জাহাজের ক্যাপ্টেন বলছিল, চাইনিজ ক্রু ছিল আমাদের, চাইনিজ, এবং এই রাত্রে নুডলস রাখতো, যার খিদা লাগবে সে খাবে আর প্রত্যেকদিন এক বাক্স, বড় বাক্স রাখতো, বড় বাক্স থাকে না একদম, তো সকালে ওইটা দেওয়া যায়, মানে সব নাই, ওই এই মানে নিচের দিকে যারা ক্রু আর কি, মানে খালাসি ফালাসি কেবিনে নিয়ে হয়তো রেখে দেয় যে পরে খাবো ভাই, তো বলে যে জাহাজের দরকার নাই, পরে 25 সেন্টের নুডলস আমানতদারি এটা তোমরা দেখাই দাও, তারপরে জাহাজ ট্রাস্ট করবো তোমাদের উপরে, তোমাদের কি ট্রাস্ট করবো, ওই ওদের দেখে বলতেছে। তো কথাটা আসলে তাই, এই গ্লাসের এটা খায় দেখা দেন আগে যে এখানে কনফার্ম করতে পারে, তারপরে প্যালেস্টাইনের চিন্তা করেন, বড় বড় চিন্তা পরে করেন। তো আপনারা আমাদের বোনের জন্য দোয়া করেন, তার বাচ্চাটা আসলে সিজার হওয়ার পরে, অলমোস্ট সব বাচ্চাই সিজার হয় এখন, যদিও সব বাচ্চাই দামি, তারপর সিজার হওয়ার পরে মাদের যেটা মনে হয় যে এটা আমার অত্যন্ত লিমিটেড চয়েসের একটা, বা অত্যন্ত লিমিটেড স্কোপের একটা, বা চান্সের একটা। আমি একদিন ওই যে তুই চিনবি রহমতুল্লাহ ভাই না ওনার নাম রহমতুল্লাহ ভাই আর কি, ওই যে 9 ব্যাচের, উনি চিফ ইঞ্জিনিয়ার, আমি সেকেন্ড ইঞ্জিনিয়ার, দুবাই অ্যান করে যে আমাদের জাহাজ, সন্ধ্যার সময় ক্লাস্টার লাইট দিছে, ওই কার্গো লাইট বলে এক ধরনের, উপর থেকে পিছনে দিছে স্টানে, অনেক মাছ আসছে, পাবলিকে মাছ ধরতেছে, দেখা যাচ্ছে এত ক্রিস্টাল ক্লিয়ার পানি, নিচে মাছ, সাপও দেখা যাচ্ছে, যে সি স্নেক এইসব সবাই দেখতেছে। চিফ ইঞ্জিনিয়ার বাচ্চা ছিল এতটুকু, সেও দেখবে, তার মা তার এখানে যেতে দিবে না ন্যাচারালি, মানে তা আমি বললাম যে ভাই আমি নিয়ে যাই, আমি ধরে রাখবো। তো উনি বলতেছেন ভাই আমার কিন্তু একটাই বাচ্চা, আমি হাসি দিচ্ছি, আমি বললাম 2টা হইলে কি একটা স্যাক্রিফাইস করা যেত, মানে আপনি যেভাবে বলতেছেন মনে হচ্ছে 2টা হইলে একটা গেলে আচ্ছা কথা ছিল না, আপনি চিন্তা করেন আমার বাচ্চা আছে, কোনো সমস্যা নাই, আল্লাহ হেফাজত করবেন, ধরে দেখে আনলাম। জিনিসটা দেখলে একটু ভয় লাগে আর কি, বুঝছেন না, কিছু ছাড়া রেলিং, আমি তো ধরে রাখছি তাকে, ছোট্ট বাচ্চা, 2 বছরের বাচ্চা। তো এরকম আর কি, যে আজকালকার এইসব বোনরা যারা অলমোস্ট ঘরে ঘরে এখন সিজার, তারা মনে করেন যে অত্যন্ত লিমিটেড স্কোপ, এবং এই মেয়েটা যার কথা আমি বলতেছি, তার আরেকটা বাচ্চার বয়স লিটল ওভার 1 ইয়ার, মানে এই প্রেগনেন্সিটা খুব এক্সেপশনাল প্রেগনেন্সি, এমনিতেই হয় না আর কি, আল্লাহ তাআলা সিস্টেমই বানাই দিচ্ছেন যে
ব্রেস্ট ফিডিং যখন থাকে তখন সাধারণত প্রেগনেন্সি হয় না আর কি। তো এটা হয়ে গেছে, যাই হোক। এটা এটা নিয়ে খুব চিন্তিত ছিলেন, মানে আমরা, আমার ওয়াইফ বা আমরা তাকে, আমি তো না, ডিরেক্টলি তার কথা হয় না আমার সাথে, মানে আমরা তাকে বলছি যে আল্লাহ যা দিচ্ছেন এটা ইউ অ্যাকসেপ্ট ইট, কিন্তু অনেক মানুষ তাকে প্রেগনেন্সি টার্মিনেট করতে বলছেন, কিন্তু সে আল্লাহর বিধানের পক্ষে বা ইসেই ছিল, কারণ ওইরকম এমনি জেনের মানুষ বলে তুমি দুইটা পারবা কেমনে, একটাই পারো না, বুঝছো না, মানে একটাই তুমি ঠিক মতো পারো না, বা একটা সেটা, যাই হোক। তো সে কাইন্ডলি দিয়েছে সকালে আর কি আজকে। আপনারা দোয়া করেন একটু, জানে আল্লাহ তার বাচ্চাটাকে মাফ করেন, তার জন্য যেটা ভালো হয়। আমি এটাও বলতেছি যে আনকন্ডিশনালি হায়াতের দোয়া করবেন তা না, যেটা তাদের জন্য দুনিয়া আখিরাতের জন্য ভালো হয়, দুই মানে তাদের মায়ের, বাচ্চার, ফ্যামিলির সবাই আল্লাহ যেন সেটাই তাকে দেন। তো বলতেছেন যে ডিস্টারবেন্সেস, মেনি সাইকোলজিক্যাল ডিস্টারবেন্সেস কি হয়, এই যে বললাম প্রেশার, তাকফির হিজরার কথা বললাম যেটা, বা গামাল ইসলামিয়া ইজিপশিয়ান, বা ইসলামিক জিহাদ, বা স্প্রিন্টার গ্রুপস আরো আছে যেগুলা ওদের থেকে বাইর হয়েছে, অনেক নতুন নতুন গ্রুপও আছে। দ্য পার্সন ইজ নট বর্ন সাইকোলজিক্যালি ইম্পেয়ার্ড, সে কিন্তু জন্মগতভাবে ইম্পেয়ার্ড ছিল। দুইজনের কথা আমি বললাম, আনোয়ার আল্লাহকে এবং সৈয়দ কুতুবের কথা এক্সাম্পল হিসেবে বললাম। দুজনকে আমি অত্যন্ত হাই রেসপেক্টের চোখে দেখি, দুজনের কাছে আমি অনেক কিছু শিখছি জীবনে, দুজনের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে মাফ করেন, কিন্তু ইয়ার আমি মনে করি যে তাদের রেডিক্যালাইজেশনটা হয়েছে প্রিজন সেলে। His psyche develops based on his upbringing and environment that he faces. কিভাবে সে বড় হয়েছে অথবা যে এনভায়রনমেন্টে সে থাকতেছে। এই যে আমাদের যাদের এই যে জামাতি যে সব লিডারদের নিয়ে এখন রাখছে, এটা কিন্তু একটা গ্রেট কনসার্ন যে এদের ভিতরে যারা বের হয়ে আসবেন, স্পেশালি যারা ইয়াঙ্গার, তারা যদি রেডিক্যালাইজ হয়ে যান, এটা বলার কিছু নাই। মানে ওইসব চ্যানেলের ভিতরে যে একবার বাইরে আসে তারা কিছু থাকে না, বুঝছেন না। ওয়ান ক্যান ফাইন্ড, এবং সম্মানিত ব্যক্তিদেরই থাকে না। আপনার আমার মতো টম ডিক হ্যারি হলে তার কথাই নেই, বুঝছেন না। সম্মানিত ব্যক্তি মানে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, তার কথায় আইজি কোনোদিন তার সামনে চেয়ারে বসে নাই। তারে দেখেন প্রত্যেকদিন যখন দেখায় পেপারের ছবি, দেখবেন যে চেহারাটা কি, তার চেহারে অসংখ্য দাগ, চরথাপ্পড়, লাথি গুতা কিছু বাদ নেই আর। তো আমরা আর কারা, বুঝছেন না। বা জামাতে হইলে তো আর সে তো আর জন্মগতভাবেই সে 2 নম্বর শ্রেণীর সিটিজেন, তার বেলা তো অনেক কিছুই যায়। C. One can find a psychological readiness among some extremists when they respond to such pressures. অনেকে সাইকোলজিক্যালি রেডি থাকে টু রেসপন্ড। এটা সবখানে, যে কোনো মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইভেন দিনের দাওয়াত দিয়েছেন, একটা গ্রুপ কারা, ইয়াঙ্গার এন্ড দ্য পুয়ার, তারা আগে রেসপন্ড করছে। এটাও কিন্তু একটা গ্রুপিং, এবং এটা ঠিক আছে। এটা 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 যে কজটা যদি কারেক্ট হয় আর এটা যদি কারেক্ট হয়, এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। আনফরচুনেটলি আমাদের দেশে এখন আমরা দাওয়াতের জন্য টার্গেট করি দ্য রিচ, দ্য এলিট এন্ড দ্য এডুকেটেড টার্গেট করি, আমরা ডাউন ট্রোডেন টার্গেট করি না। The result is a reaction of extremism, especially among youth, as they are the ones in society who are most likely to become extreme, since they have the ability and potential accompanied with limited experience and little knowledge. খুব সুন্দর কথা, একটু আগে আমি যেটা বললাম, অ্যাবিলিটি, পটেনশিয়াল। এখন যৌবন যা, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, ঠিক আছে। সাথে যে কি আছে, লিমিটেড এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ। একটা এফিসিয়েন্সি, একটা ডেফিসিয়েন্সি, একটা প্লাস পয়েন্ট, একটা মাইনাস পয়েন্ট। প্লাস পয়েন্টটাকে ইউজ করার জন্য মাইনাস পয়েন্টটাকে ব্যবহার করে, মানে ওইটাকে কাজে লাগাবে বলে মাইনাস পয়েন্টটা দিয়ে তারা এইটার সুযোগটা নেয়, যারা তাদেরকে মোটিভেট করে। এখানে বললে না, সব 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 ইসেই আইএর এর কথাই ধরেন। আপনার জার্মান দল, এখনো তাদের লিস্ট, যে কোনো জার্মান এম্বাসিতে দেখবেন জার্মান একটা দল ছিল, অনেক ফিয়ার্স ছিল আর কি, মানে এক্সট্রিমিস্ট যারা বলে। এটা আমাদের এক্সট্রিমিজম না, ইসলামী এক্সট্রিমিজম না, এটা অন্য জিনিস। বাদার মেনহফ ওদের নাম ছিল। এখনো তারা ওয়ান্টেড, হয়তো এখন বুড়া হয়ে গেছে, 70 বছর বয়স, কিন্তু ওয়ান্টেড, মানে একদম জ্বালায় খেয়ে ফেলছে জার্মান গভর্নমেন্টের আর কি ওই যুগে। এরকম আরো ছিল, সব ইয়াং অবস্থায় ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, বুঝছেন না। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট। প্রথম পয়েন্ট আমরা কি নিয়ে বললাম, সাইকোলজিকে নিয়ে বললাম কথা। এখন 2 নম্বর পয়েন্টটা অন্যদিকে যাচ্ছি। Most of the studies that dealt with extremism did not look at it from the point of view of the individual. Instead, they viewed it as a social problem. Obviously, social problems are usually rooted in social pressures and tensions. ইন্ডিভিজুয়ালের পয়েন্ট অফ ভিউ থেকে তারা কখনো দেখে নাই জিনিসটা, সোশ্যাল প্রবলেম হিসাবে দেখছে। তারা এটাকে প্রবলেম হিসাবে দেখছে।
যে একটা মানুষ কোন কোন অবস্থাতে এটা যেতে পারে। ধরেন এই যে আমি ওই যে দক্ষিণবঙ্গের সর্বহারাদের কথা বললাম, এই যে সোশ্যাল প্রবলেম হিসেবে দেখে সর্বহারাদের সবাই, তাই না? কিন্তু কেউ কিন্তু এইভাবে দেখতেছে না যে ও একটা মানুষ হিসেবে, ধরেন কামরুল মাস্টার, ওর জীবনটা কি করে শুরু হয়েছে, ও কি ফ্রেমে মানুষ ছিল, ও যখন সর্বহারা পার্টিতে নাম লেখাইছে তখন কি মনে, এগুলো নিয়ে সময় নেই কারো চিন্তা করে, বুঝছেন না? হয়তো খুব রেয়ারলি দেখবেন কেউ একজন একটা খুব ক্লোজ কাউকে দেখছে, তার সাথে মিশছে বা একটা ইন্টারভিউ নিচ্ছে, তখন তার অনেক কিছু ডিটেলস, মানে ওসামা বিন লাদেনের এক্সপোজারটা আমি বলতেছি না। ওসামা বিন লাদেন একসময় হয়তো পৃথিবীর নাম্বার 1 টক অ্যাবাউট ব্যক্তি ছিল, তার একটা ইন্টারভিউ আপনি নিতেই পারেন, ছুটে গেছে সবাই লাইন ধরে পায়ও নাই। কিন্তু আমি বলতেছি বাংলাদেশের কুষ্টিয়ার গ্রামের অথবা যশোরের গ্রামের সেই ছেলেটা যে হাফ প্যান্ট পরা বয়সে সর্বহারা জয়েন করছে, হু কেয়ারস, সে কি মনে করে জয়েন করছে, এটা চিন্তা করার ব্যাপারে, বুঝছেন? Obviously social পাওয়া গেল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে the social tensions usually affect a large section of the populace such that its harm is widespread. Social tension যখন থাকে, এটা শ্রেণী বিভক্তির জন্য থাকতে পারে, নানা রকম শ্রেণী বিভক্তির জন্য থাকতে পারে। এই যে আমাদের দেশে যেটা হচ্ছে এখন, যে যারা গরিব, রিয়েলি গরিব, তারা মানে একেবারে পভার্টি লাইনের অনেক অনেক নিচে চলে গেছে। ভিসাভিস তাদের, আমি চিন্তা করি মাঝে মাঝে যে গাড়িতে যাই আমরা, যখন আমার গাড়িটা এয়ার কন্ডিশন গাড়ি, কাঁচ তোলা, ওই পাশে একটা বাচ্চা বলতেছে যে আজকে বেচা বিক্রি হয় নাই, 2টা চকলেট নিয়ে যান। আমি হয়তো জানি যে সে একটা প্রেশার ক্রিয়েট করতে যাচ্ছে আমার উপর, অথবা যে ভিক্ষা চাইতেছে তার ভাঙা হাতটা দেখায় এরকম করে, আমি তার উপর হয়তো বুঝতেছি যে সে প্রফেশনালি। বাট এই যে ক্লাস যখন আপনি দেখবেন, ওই পাশের কাচের ওই পাশ থেকে এই পাশকে কেমন লাগতেছে, আমি বলবো তারা ফেরেশতার মতো মানুষ। আমি তো ভেঙে দিতাম ওই গাড়ির কাজটা, মানে যখন লাগে জিনিসটা। এই জন্য আমি আমার ড্রাইভারকে বলি যে রিক্সাওয়ালাকে চেষ্টা করে চলে যেতে দিতে, কারণ তার গতর খাইটা সে এফোর্ট দিয়ে মোমেন্টামে আনছে রিক্সাটাকে। সে যদি চলে যায়, তার প্রাণ শক্তিটা একটু বাঁচবে, তাই না? তোমারটা তো মেশিন, তুমি বন্ধ করলে কিছু আসে যায় না, কিন্তু তারে তুমি স্টপ করলা, আন্ডুলি ফাট করে তুমি বাড়ায় দিলা, সে তো স্টপ করে গেল, যে তোমার একটা গাড়ি দিবে ভিতরে। ওইখান থেকে তুমি যে এসি বাতাস খাইতে খেতে চালাইতেছো গাড়ি, তোমার দেখতে তা কেমন লাগতেছে একটু চিন্তা করে দিই। ক্লাস টেনশন যেটাকে আমি বলি। এবং যত এটা বাড়বে, যত ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ কমবে, যত লাক্সারি বাড়বে, তত এই জন্য তো ধরেন আমি আমার এই জায়গাটা দেখে অনেকে অপছন্দ হবে। আমার নিজের লাইফ তো আমি তো সব লাক্সারির ভিতরে আছি, নাউজুবিল্লাহ। আমি কিছুই বাদ দিয়ে বলতে, আমি এখনো ভালো খাই, ভালো পড়ি, হয়তো আমার ঘরে এসি নাই, হয়তো আমার জাহাজি বন্ধুদের তুলনায় তাদের সার্ভেন্টের কোয়ার্টার মতো মনে হয় আমার বাসা, কিন্তু তারপরেও আমার আল্লাহ তো প্রচন্ড লাক্সারিতে রাখছে। যে এই জায়গাটার কথা আমি বলি, যে অনেক সময় অনেকের অপছন্দ হয়, যে দিকে তো ইমপ্রেসিভ লাগে না, বিয়ামের মতো লাগে না, সপ্তাহে একটা মার্কপিস আছে। আমি বলি যে এইটাও ঠিক না, আমি পারলে এর চেয়েও আর জেনারেল বানাইতাম। এইটাও মাশাআল্লাহ, আলামিন মসজিদ থেকে আসরের নামাজ পড়ে এক ভাই লুঙ্গি পরে চলে আসে, আমি এটা খোলা রাখতে চাই। লুঙ্গি পরে এসে যেন এখানে বসে ডিসকমফোর্ট ফিল না করে। কোথায় আসলাম? আপনারা দেখবেন অনেক ইসলামিক মজলিসে দুইটা আবার বাইরে যেতেছে মানুষ, কেন? মানে এই স্প্লিট এসি, ফিসফাস শব্দ, ওখানে মাইক, বুঝছেন না, প্রত্যেকটা টেবিলের সামনে মাইক, দেখে চিন্তা করে আমি ঠিক জায়গায় আসছি, বাইরে দরজায় দুইটা আবার বাইরে গেছে। এই যে ভাই আপনি কি এই ইচ্ছে আসছেন, আসেন না, আসেন বসেন। তখন সে হাত ঘষতে ঘষতে এসে বসলো। আমি এইটারে তা বানাই দিচ্ছি না, আমি চাই আরো খোলা হইলে হইত। যে স্কুলটা নিয়ে আবার সমালোচনা করেন অনেক, যে আমি এইটারে কি এতিমখানা মার্কা একটা স্কুল চালাইতেছি, বা কি মাদ্রাসা মার্কা। স্টিল এটাতে 1200 টাকা বেতন। আমার ছেলে যদি আলাদা থাকতো সংসার কইরা, সেটা এফোর্ড করতে পারতো না তার 2 ছেলের জন্য, আমি শিওর লিখে দিচ্ছি। সে তার বাসা ভাড়া দিয়া, যাতায়াত ভাড়া দিয়া, 1200 টাকার 2টা বাচ্চা আর 200 টাকা বোধহয় টিফিন এনে পড়াইতে পারতো না, শিওর আমি লিখে দিচ্ছি। আমি পারলে এটাকে ওপেন ফর অল করতাম। প্রাইমারি এডুকেশন ইসলামে হবে সবার জন্য। আমি পারি না, এটা আমার 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 দুর্বলতা। এইটাকেই মানুষে বলতেছে এটা নাকি ফকির বানানোর ফ্যাক্টরি, গরিব বাচ্চা কাচ্চা পড়াইতেছে এনে। মানে ওই যে এয়ার কন্ডিশন দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। স্কুল এয়ার কন্ডিশন, বাপ একদিন বন্ধ হলে বলে কি আমি পয়সা দিই না, আমি দিই নাই 50,000 টাকা, কেন থাকবে না আইসি, কেন পাওয়ার থাকবে না, কেন ইলেকট্রিসিটি থাকবে না? বাকির হয় ওইটারই, বাকির ভাই ওইটার সিবিএ নেতা হয়, ওইটার মানে 50 লক্ষ টাকা খরচ করে ওটা ইলেকশনের কমিটিরই হয়েছে। মানে কথার কথা আমার মুখে আসলো, ওই স্কুলের না, ওটা অন্য স্কুলের। স্কুল তো ব্যবসা এখন, এগুলো কনজিউমার প্রডিউসার লাইন আপ আর কি, যেটা বলে স্কুল ফ্যাক্টরি।
স্কুল ইউনিভার্সিটি সবই ফ্যাক্টরি না, এখান দিয়ে গাড়া গরু ঢুকবে, এখান দিয়ে সার্টিফিকেট না বাইরে প্রাইভেট প্রাইভেট ইউনিভার্সিটি যেতে সবই ফ্যাক্টরি। এখন সেইখানে আমার এটা তো ফকিরের জায়গায় মনে হবে না। আমার এখানে এখনো এখানে এসে একদিন ইন্টারভিউ নিয়ে মানে 5 বছর 6 বছরের বাচ্চা যে আকিদা আছে, মাস্টার্স পাস করা রাস্তা থেকে দৌড়ে দৌড়ে আনেন, 90% এর আকিদা নাই, জানে নাই। 5 বছরের বাচ্চা আপনারা যে দিন শিখাই দিবে এখানে। সো আমাদের এটা এরকমই চলবে ইনশাল্লাহ। আল্লাহ যতদিন চালাবেন, আল্লাহ যতদিন রাজি আছেন চলবে, আল্লাহ যেদিন চাবেন না বন্ধ হয়ে যাবে। আল্লাহর জন্য যদি হয় আল্লাহ চালায় নেবেন এটা। যাই হোক, তো আমরা আসলাম সোশ্যাল ইস্যু, যে টেনশনের জন্য ওয়াইড একটা অনেক অনেক মানুষকে এফেক্ট করে। যেমন ধরেন এই যে একটা বললাম, এটা ক্লাস, যেটা অর্থনৈতিক লাইনে যে ক্লাস, অনেক মানুষকে এফেক্ট করে এই টেনশনটা। আনফরচুনেটলি আমরা অনেক সময় রিলিজিয়নের মলম দিয়ে এটাকে কিন্তু অ্যাপিস করতে চাই। আপনি দেখেন এই যে এখানে একটা দোকান ছিল, উঠে গেছে এখন শপ এন্ড সেভ না, স্টপ এন্ড সেভ কি আগে এরকম নাম আছে না কতগুলা, এক্স এন্ড ওয়াই আর কি, এই মার্কে কিছু একটা নাম ছিল, সব পাগড়ি হালাল লাগাই দিচ্ছে। বেসিক্যালি আপনারা কি করতেছে, আপনাকে বোঝাইতেছে যে ট্রান্সফার মানুষ রাখছে। এটাও কিন্তু এক ধরনের পণ্যায়ন। ট্রান্সফার মানুষ রাখছে, সব হুজুর রাখছে, বুঝছেন না, পাগড়ি হালাল বসাই দিচ্ছে। এইটাও কিন্তু একজনের এক্সপ্লয়েট করা। এটা হলো মানে দিনের মলম লাগানো এই ক্লাস কনফ্লিক্টের উপরে আর কি, দিনের মলম লাগানো। অনেকখানে দেখবেন এটা 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 একটা দিনদার লোকের ফ্রন্ট লাইনে রাখছে, প্রথম ডেস্কে রাখছে। এটা হলো মলম লাগানো, যে আপনার বোঝাইতে যে না এটা ইসলাম আছে। হ্যাঁ, হোটেল ম্যানেজার। আচ্ছা আচ্ছা, আমি তাহলে একটা শেয়ার করে নিই ছোট্ট, মানে আমি গপ্প করি, অনেক গপ্প করে কাজে লাগবে জীবনে আপনাদের ইনশাল্লাহ। ফরিদপুর যাব একটা দিনের মজলিস করতে, জিজ্ঞেস করলাম কিসে যাব, কি ভালো, ফরিদপুর যাওয়া আর কি ভালো, জানি হলো 2 ঘন্টা। তো একদম আমার বলছে আনন্দ পরিবহন খুব ভালো। আনন্দ গেছি, টিকিট করছি, এই লম্বা দাড়ি হুজুর মাথা টুপি দিয়ে আমরা টিকিট দিলেন 2টা। টিকিটটা নিয়ে আমি হাঁটা দিতেছি, একজন চাপা গলায় বলতেছে মুসলিম বাসে যায়, মুসলমানদের বাসে যায়। আমি আমারে বললো না জিনিস, আমার দাড়ি আমি হুজুরের থেকে কিনলাম। পরে শুনলাম যে আনন্দটা হলো হিন্দুদের। বাসে যখন যাইতেছি তখন দেখি যে ওখানে খালি ওই পদ্ম ফুল কমলা রঙের, আর আল্লাহ নামটা নাই ভিতরে, বুঝছেন না। তো আমি জিজ্ঞেস করলাম এটা হিন্দুদের। ওর টিকিট কেউ কিনে না দেখে ওটা হুজুরে বসায় রাখছে, বুঝছেন। ওর টিকিট এমনি থেকেও কিনে না, মানে অনেকে চাপা চাপা জানে আর কি, এই জন্য হুজুরে বসায় রাখছে। আমি তো হুজুর থেকে খুব খুশি যে ওইখানেও দিনের মজলিস করতে যাইতেছি, আমার দিছেও মানে বুঝে শুনে, মানে ওই আনন্দ, মানে ভালো মুসলমানের একটা বাসের কোম্পানি দিছে আর। আমি হিন্দুদের কাছে চলি নাই, যে শ্যামলী পরিবহন আছে এটা আমি চলি না। হ্যাঁ, কোলাহলি কথা, আমি চলি না ভাই, পয়সাটা আমি কাফেরে দিতে চাই না, আমি মুসলমানের দিতে চাই। শ্যামলী সবাই জানে, দেখেন শ্যামলীটা হলো হিন্দুদের কনসোর্টিয়াম আর কি, হারাম না। হ্যাঁ, প্রেফারেন্স মানে ওয়ালাল বাড়া, ক্ষত বেশি হারাম হইতে পারে। হ্যাঁ, এগুলো আমি জানি না, তাই না, মানে ইটা আর কি। যখন একই পরিমাণ, মাসলাটা হচ্ছে যখন একই কোয়ালিটির জিনিস পাওয়া যাবে আপনার দিনী ভাইয়ের কাছে এবং অন্যের কাছে, আপনার উচিত ওইটা নেবেন। যদি সেই পয়সা মুসলমানের স্বার্থের বিরুদ্ধে ব্যবহার, আপনার জন্য এটা নেওয়া হারাম। আর জায়েজ হচ্ছে যদি ওরটা বেটার হয়, ধরেন বেগুন কিনতে গেছেন, ওর বেগুনটা স্পষ্টত বেটার হিন্দুটা, আর আপনি যদি মুসলমানের বেগুন কিনেন আপনার ফাইন্যান্সিয়াল লস হচ্ছে, সেই ক্ষেত্রে জায়েজ আপনি হিন্দু থেকে কিনতে পারেন। এই হচ্ছে 3টা ক্যাটাগরি আর কি। ওয়ালাল বাড়া আপনার কাছে ডিমান্ড করে যে সমান হইলে আপনি মুসলমান থেকে কিনবেন। আর যদি সেই পয়সা কোনোভাবে মুসলিমের এগেনস্টে ব্যবহৃত হয়, সেটা হারাম আপনার জন্য। আপনারা হয়তো অনেকেই জানেন অথবা না জানলেও জেনে রাখেন, বাল্ক মেজরিটি বাংলাদেশি হিন্দুদের ব্যবসার পয়সা ইন্ডিয়ায় চলে যায়। চিত্ত সুতার থেকে শুরু হয়েছে, মানে ওই চিত্তরঞ্জন কি জানি, চিত্তসুতার নাকি ওর নাম, পুঁথিগর লিমিটেড সবচেয়ে বড় বইয়ের ছিল। ওকে 2 কোটি টাকা ব্রিফকেসে ক্যাশ নিয়ে ধরছিল, ইন্ডিয়া পার হয়ে যেতেছিল যখন জিয়াউর রহমানের সময়। ও বলে না, কোনো এক্সেপশন নেই। এটা আমাদের সুব্রত দাস, ওনার মা এখন ইন্ডিয়া থাকে, কোনো এক্সেপশন নেই। আমি কোনো এক্সেপশন পাই নাই, মানে যারা অ্যাফ্লুয়েন্ট তাদের। গয়েশ্বরের কথা আমি বলতেছি না, সে অবশ্য নতুন ফতোয়া দিচ্ছে, মানে এটা এক্সেপশনাল ব্যাপার হইতে পারে, আমি জেনারেলের কথা বলতেছি। এখানে একটা বাড়ি থাকলে ওখানে 3টা। মুসলমানটা নেবেন, কারণ যে ওয়ার মানে ওয়ার সিচুয়েশন বা আপনার এগেন্স্টে ইউজ হবে, এটাতে দেওয়াটা তো হারাম। হারাম টেক্স প্রিসিডেন্স ওভার বেনিফিট, বুঝছেন না। অ্যাভয়েডিং হারাম, এটা একটা প্রিন্সিপাল উসুল ইসলামের। অ্যাভয়েডিং হারাম, হারামকে অ্যাভয়েড করাটা বেনিফিট। ধরেন আপনি এটা কোরবানি দিবেন, অনেক গরিব মানুষে খাবে,
এই জন্য কি ঘুষ খেতে পারবেন নাকি আপনি? ঘুষের পয়সা দিয়ে একটা গরু কিনে আমি তো গরিবই বিলাই দিব, আমি খাবো না। পারবেন? পারবেন না। পারবেন না? হ্যাঁ, না আমি হারাম খাচ্ছি না, কিন্তু তারপরে পারবেন না কেন? হারামটা অ্যাভয়েড করাটা টেক্স প্রেসিডেন্স ওভার বেনিফিট। যেই জন্য হারাম পয়সাতে মসজিদ হবে না। মানে কেউ যদি এটা আর্গু করে, তারা এই মাসলাটা জিজ্ঞেস করবেন যে একটা গ্রামে মানুষ মাটিতে সেজদা দেয়, কোনো মসজিদ নাই। একজন মদের ব্যবসা করে, একজন নারীর ব্যবসা করে, আপনি কার টাকা নিয়ে মসজিদ বানাবেন? এটার উত্তর হবে কারো টাকা নিয়ে বানান যাবে। বুঝছেন না? মানে ইবাদতের মতো, মানে মসজিদের মতো ইবাদতের স্থানও বানান যাবে না হারামে কম্প্রোমাইজ করে। সেখানে বেগুন তো রইলই পরের কথা। এটা আমরা অনেকেই বুঝি না। এটা বুঝলে তো আর আমেরিকান এমবেসিতে এত লম্বা লাইন হইতো না। আমেরিকান এমবেসিতে লাইন এখন কোন শেষ নাই আর। নোবডিজ বিজনেস। আমাদের স্কলাররাও পারলে মানে আমেরিকা ঘুরে আসলে একবার মনে করেন যে না আমার তো ডাকছিল ওইখানে। দিস সোশ্যাল টেনশনস গেল। 4 নাম্বার, বড় বড় স্কলাররা আমাদের একজন বলতেছেন 96 সালে, নাম বললাম না, যাই হোক, XYZ এবং ওনাকে ইউসিস এর দাওয়াতে ওনারা আমেরিকা ঘুরে আসছেন। অবশ্যই আমি মনে করেন যে দুঃসংবাদ সুসংবাদ কি করলেন, মানে আমার তো পরে রেসপেক্টই চলে গেল ওই ঘরানার প্রতি। ওরা যারা আর কি ইসলাম নিয়ে লেখে, তো পেপারে লেখে এটা করে। আর দুজন হলো থিঙ্ক ট্যাঙ্ক, আর একজন হলো আলেম আর কি। উনি বলছেন 96 সালে ইউসিস এর দাওয়াতে আমরা আমেরিকা ঘুরে আসছিলাম। গেল। এক্সট্রিমিজম ইজ এ রিঅ্যাকশন অর ন্যাচারাল রেসপন্স টু চেইন অফ পলিটিক্যাল, কালচারাল, সোশ্যাল প্রবলেম। পলিটিক্যাল, কালচারাল, সোশ্যাল। পলিটিক্যাল বললাম এই যে রিঅ্যাকশন পলিটিক্যাল, এই যে আপনার ঠ্যাঙ্গাইতেছে, কথা বলতে দিতেছে না, এটা রিঅ্যাকশন। যে জন্য আমেরিকানরা চায় যে, আমি আপনাকে বলছি যে আমেরিকানরা চায় যে জামাত ইসলামের যারা যুদ্ধ অপরাধী স্পেসিফিক আছে তাদেরকে রেখে বাকিদেরকে মুক্ত পলিটিক্স করতে দেওয়া হবে। তারা ভয় পায় যে এই শিবির টিবির আন্ডারগ্রাউন্ডে চলে গেলে বড় ধরনের একটা এক্সট্রিমিস্ট গ্রুপ গঠন করে যাবে এখান থেকে। ওয়ারেস তারা তার এক্সট্রিমিস্ট, শিবির তো এখন ইন করে শার্ট পরে, দাঁড়িয়ে রাখে না, ইন করে শার্ট পরে, সব ব্যবসা বাণিজ্য জড়ায় পড়ছে। এটা তো ডেমোক্রেসি, ইলেকশনে ভোট দেয়, ইলেকশনে মিছিল করে, তো এদের তো ওপেন পলিটিক্স করতেছিল। এদেরকে তো জোর করে আন্ডারগ্রাউন্ডে নেওয়ার দরকার নেই। কালচার এন্ড সোশ্যাল প্রবলেম, কালচারাল মার্জিনাল, এখন আপনার দাড়ি চুপে মানে তো আপনি একটা ক্রিমিনাল। কালচারাল মার্জিনালাইজেশন, তাই না? সোশ্যাল প্রবলেম, এগুলো থেকে আসে। এক্সট্রিমিজম আসে এখান থেকে, রিঅ্যাকশন হিসাবে আসে, প্রতিক্রিয়া হিসাবে আসে। The extremists are in reality facing the extreme influences of those tensions. Extremists এর ফ্রন্ট লাইন যারা, ওইটা মানে ধরেন যে শার্ট প্যান্ট ইন করে পড়তেছে তার তো কোনো সমস্যা নাই, কিন্তু প্রথম এটা ফেস করবে কারা? যারা চেষ্টা করতেছিল জীবনটাকে উল্টা দিকে স্রোতে করার জন্য, তারা প্রথমে ভিকটিম হয় ওটা। এখানে কতগুলো সাবগ্রুপ করছেন। 1 নম্বর বলতেছেন the intellectual and practical phenomena that are affecting the members of a specific society. এখানে বলতেছেন extremists are in reality, সবাই এটা, therefore there are 2 studies to the issue. এটা দুইভাবে এটাকে স্টাডি করতে হবে। একটা হচ্ছে intellectual and practical phenomena that are affecting the members of a specific society. Intellectual phenomena, practical phenomena. Intellectual কি? আজকালকার যে লেখালেখি, আপনার মনটা বিষাক্ত হয়ে যায় না যে কোনো লেখালেখি দেখলে? আমাদের ভিতর করুন, আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম, লেখালেখি দিলে, এই যে ধরেন সৌদি আরবের বিহেডিং নিয়ে যা লেখালেখি হলো, আপনার মনটা বিষয় যায় না? ইন্টেলেকচুয়ালি তো একটা প্রোপাগান্ডা মেশিন বসায় রাখছে টু ডিকনস্ট্রাক্ট ইসলাম। প্রত্যেক দিন আপনি কিছু পাবেন, প্রত্যেক দিন কিছু আছে। এই যে নট মাই ফাদার্স ইসলাম পাঠাইছে, এটা দেখছেন না? প্রত্যেক দিন এরকম আছে। আর কি প্র্যাকটিক্যাল ফেনোমেনা, মানে লাইনে যাইতেছেন, কোথাও যাইতেছেন, বাসে, ওই যে বললাম যে সোহাগের বাস অত লাক্সারি না হলে মোটামুটি তো এয়ার কন্ডিশন বাসে, আমি চিটাং যাচ্ছি রাত্রে, সমস্ত গাড়ির সব প্যাসেঞ্জার তো একজনের গায়ে মেটাল ডিটেক্টর লাগা হলো, সেটাও আমি। কেন? দাঁড়িয়ে আছে, আমার দাঁড়িয়ে আছে, এটাই একমাত্র যোগ্য। তো এইগুলো থেকে হইতে পারে। আমি যদি খুব রিয়েক্ট করি, এটাকে যদি খুব সিরিয়াসলি নেই, হয়তো আমি একটা এক্সট্রিমিস্ট ভিউ নিয়ে নিলাম। বি, the way the dissatisfaction with such phenomena is expressed. কিভাবে রিঅ্যাকশনটা এক্সপ্রেস করা হলো? এখন ধরুন লিডারশিপ পটেনশিয়াল যাদের আছে, ফর এক্সাম্পল জামাত হোক বা অন্য দল হোক, অন্য যে কোনো গ্রুপ, বা ইভেন ছোট স্কেলে আমরা আইসিডি কথা বলি, এইখানে ধরেন আপনার 2-4 জন যারা আমাদের সাথে ক্লোজ বা আমাকে অনেক বছর চিনেন, আমি যদি কোনো একটা জিনিসে খুব স্ট্রংলি রিয়েক্ট করি, তার 1% হলে আপনার মনে একটা দাগ কাটবে। আমি যদি আপনাদেরকে অ্যাপিস করি যে দেখো সাহাবীরা অনেক ধৈর্য ধারণ করে চলছেন, আল্লাহ রাসূল অনেক ধৈর্য ধারণ করে চলছেন,
আল্লাহ রসুলকে আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, তুমি আমার কাছে আইসো না, তোমার গায়ে গন্ধ করে। আল্লাহ রসুল তুমি কাছে আইসো না, আমার গায়ে গন্ধ করে। সাহাবীরা চাইছেন মানে ইশারা পাইলে উড়াই দিবেন তারে। না, আমি এই 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 দলিলই করতে চাই না যে মোহাম্মদ তার সাথীদের মারে। অফিসিয়ালি তো সে সাথী, অফিসিয়ালি সবাই জানবে সে সাহাবী বা সে তার একজন। এই কথা বলুক আমি চাই না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্সোনাল ক্যারেক্টারিস্টিক যারা বর্ণনা পড়ছেন, এই যে ওনার নাম কি, আমরা এসে পড়ছি একটা, ওই যে আরবি বললেন না একটা, রেশমের মতো হাত ছিল, ওই যে আনাস বিন মালিক, তার বর্ণনা একটা হাদিস আছে। আর সুগন্ধের কথা বলছেন, আর মানে যারাই তার ফিজিক্যাল ইসের বর্ণনা দিচ্ছেন তারাই সবসময় মানে এত এত সুপারলেটিভ ডিগ্রিতে দিচ্ছেন যে আমি বুঝি যে আল্লাহ তাআলার একদম মানে ফিজিক্যাল দিক দিয়ে চোখেন একজন মানুষ ছিল। অবশ্য ওই লোক বলতেছে, তুমি আমার কাছে আসো না, তোমার গন্ধ আমি সহ্য করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য, ধৈর্য বা কোন একটা অবস্থায় কি, এইটা যে রিয়েকশনটা যখন এক্সপ্রেস করলেন তখনকার, যেমন ওই দিন যে ঘটনা ঘটছে, এই যে গাড়ি গুড়ি জ্বালাইছে, এগুলো কিন্তু ওদের সাথে যায় না, মানে ওরা কিন্তু ওদের লিডারশিপ কিন্তু এগুলা 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 এন্ডোর্স করে না, আমি যতদূর জানি করেন। আর এইরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে তো করার কথাই না, কিন্তু ইয়েট হয়তো কেউ কখনো ধৈর্য হারাই ফেলছে, হয়তো কোথাও তারা একটা গ্রিন সিগন্যালের আভাস পাইছে, তারা করে ফেলছে, করে কি লাভ করছে আমি জানি না, আমি তো মনে হয় ক্ষতি হয়েছে, তাই না? খুব ক্ষতি হয়েছে, আর কিচ্ছু নাই তো, মানে এদেরকে বাইর করে আনবে সেরকম একটা অর্গানাইজই নাই, যেগুলোর পরে ঢুকেছে। আমি তো ওই যে আব্দুল শহীদ নাসিম ভাই ছেলে, তারা দেখতে গেছে, তারা রেখেছে, দেখতে গেছে রেখেছে। এবং যে বাচ্চাদের জন্য দোয়া করতে বললাম, এই বাচ্চাটা হচ্ছে সংগ্রামের নাতি, আর কি সংগ্রামের আবুল আসাদের নাতি। আবুল আসাদের ছেলে, সে মানে লোকেট করতে পারে না, দেখে যাইতে পারে না, গেলে তারও রেখেছে। সে আমার বলতেছে, সেদিন দেখা হলো যে আমি তো আসলে লোকেট করতে পারি না, দিয়ে যাইতে পারি না, পৌঁছাতে পারি না, গেলে তো আমারও রেখেছে। যারা গেছে দেখতে দেখতে সবাই রেখেছে, ছেলে আর কি, পুরুষ যারা গেছে সবাই রেখেছে। 5 নাম্বার, ও এখানে একটু বলতেছেন, the flaws of the extremists in formulating a scholarly and practical methodology have had the greatest influence and effect on them, driving them to extremism. তারা এক্সট্রিমিজমে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ কি বলতেছেন? formulating a scholarly and practical methodology. স্কলারলি মেথোডোলজি, মেথোডোলজি মানে পদ্ধতি, প্র্যাকটিক্যাল পদ্ধতি ফর্মুলেট করার ঠিকমতো করতে পারে না, থেকে তারা এক্সট্রিমিজমে চলে গেছে। আর ওটা ঠিকমতো করতে পারলেই তারা জায়গায় থাকত। This was made clear in the discussion of the ideological roots, আগে আমরা পড়ছি, আর আবার আমরা এখানে রিপিট করবো না। কটা বাচ্চা আছে? হ্যাঁ, 48। আচ্ছা, তাহলে আমরা শেষ করে দিই আজকে এখানে। আরেকটাই হবে ইনশাল্লাহ, সামনের শুক্রবারও হবে। সামনের শুক্রবারের পরে নেক্সট যেটা হবে সেটা হবে আপনার 19 আর 7 হচ্ছে 26, 25 তারিখে। দেখেন তো এখানে নভেম্বরের 25 তারিখ, সামনের শুক্রবার হচ্ছে, প্রায় 1 মাস বন্ধ থাকবে ঈদের উপলক্ষে। এবং আমাদের এই যে আইসিডির একটা বড় গ্রুপ বাইরে যাচ্ছে হজে, সে উপলক্ষে 25 তারিখ শুক্রবার না? হ্যাঁ, নভেম্বরের 25 তারিখ ফ্রাইডেতে ফার্স্টই হবে আফটার ঈদ। আর নভেম্বরের 19 তারিখে কিন্তু আবার শনিবারে হালাকাটা হবে এখানে, শহীদুল্লাহ খান করবেন ইনশাল্লাহ, শনিবারে এখানে করবেন। এই শনিবার যে শুরু হবে, মানে নভেম্বরের 19 তারিখ থেকে সব প্রোগ্রাম শুরু হবে আমার। 19 তারিখের পরে যে ল্যাঙ্গুয়েজ ক্লাসটা আছে সব হবে, ওইভাবে হবে। শুক্রবার হালাকাটা 25 তারিখে প্রথমে হবে, আর লাস্ট হালাকাটা 28 তারিখে ইনশাল্লাহ হবে, আগামী 28 তারিখে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার ভুলভ্রান্তি কিছু হলে মাফ করে দিন আপনারা, এটা আমার থেকে, আপনার শয়তানের থেকে। এবং যদি কোনো ভালো কিছু শিখে থাকেন সেটা সম্পূর্ণ আল্লাহর, সকল প্রশংসা আল্লাহ।